বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রভাতী অনুষ্ঠানে। আপনারা জানেন যে মহারাষ্ট্রে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর, অর্থাৎ 148টা আসনে প্রার্থী দিয়ে 132টা আসনে জয়ী হয়েছিল মহারাষ্ট্রে বিজেপি, যার ফলে বিজেপির মধ্যে একটা আলাদা চার্মিং, আলাদা একটা উত্তেজনা এবং আলাদা একটা ঔদ্ধত্য এসেছে, সেটা আমরা বুঝতে পেরেছি। তারপরে এই ঘটনার পরেই যদি আপনারা লক্ষ্য করে দেখেন, আজ তাক টিভি চ্যানেলকে একটা সাক্ষাৎকার দেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে তাকে সেখানে প্রশ্ন করেন, যে সাক্ষাৎকার যে সাংবাদিক নিচ্ছিলেন তিনি প্রশ্ন করেন যে বিহারে যে নির্বাচন হতে চলেছে 2025-এ, সেই নির্বাচনে কি নীতিশ কুমার এবার একনাথ শিন্দে হবে? অর্থাৎ মহারাষ্ট্রে একনাথ শিন্দেকে সামনে রেখে যেভাবে বিজেপি বাজিমাত করলো, অর্থাৎ একনাথ শিন্দেকে সামনে রেখে মারাঠি সেন্টিমেন্টটাকে কাজে লাগালো, উল্টো দিকে ক্ষমতায় আসার পরে যখন জিতে গেল তখন একনাথ শিন্দেকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক সেই কথাটাই খোঁচা মেরে প্রশ্ন করেন নীতিশ কুমার সম্পর্কে বিহারে কি হতে পারে বিজেপির চাণক্য বলে খ্যাত অমিত শাহকে। অমিত শাহ তার উত্তরে বলেন যে, উত্তরে তিনি বলতেই পারতেন সরাসরি যে নীতিশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হবে, তা তিনি বলেননি। তিনি বলেন এটা সংসদীয় কমিটি তৈরি করবে, এটা বিজেপির যে সংসদীয় কমিটি আছে সেখানে তৈরি হবে, অথবা যেখানে মানে জেডিইউ যে সংসদীয় কমিটি হচ্ছে তারা ঠিক করবে যে কে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে। এটা সপ্তাহ খানেক আগের, মানে প্রায় 10 দিনের আগের ঘটনা। এই সাক্ষাৎকারটি সম্প্রচার হওয়ার পরেই আমরা দেখলাম যে সমগ্র দেশ জুড়ে একটা হালচাল তৈরি হয়ে গেল। বিশেষ করে নীতিশ কুমার বিষয়টিতে খুবই আহত বোধ করেছেন। কারণ মনে রাখতে হবে যে বিজেপি দিল্লিতে, এনডিএ সরকার কিন্তু এখন ক্ষমতাসীন, এককভাবে বিজেপি দিল্লিতে ক্ষমতায় নেই। নরেন্দ্র মোদী যে দুটো ক্রাচের উপরে ভর করে সরকার চালাচ্ছেন, তার মধ্যে একজন হলেন নীতিশ কুমার, অন্যজন হলেন চন্দ্রবাবু নাইডু। যদি প্ল্যান মাফিক নীতিশ কুমারকে সরানোর উদ্যোগ এখন থেকেই নিয়ে নেয় বিজেপি, তাহলে তো স্বাভাবিকভাবে নীতিশ কুমারকে সাবধান হতে হবে। নীতিশ কুমারের যে ক্ষুব্ধ হয়েছেন সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং তারপরের ঘটনাগুলো আপনারা সকলেই জানেন যে বিহারে শিল্প মেলা হলো, যেটা আমাদের পশ্চিমবাংলায় শিল্প মেলা হয়, ইনভেস্ট মেলা। যে ইনভেস্টাররা আসেন, মেলা করেন, তারা এক একটা ইনভেস্টাররা সেখানে সেই রাজ্যে কী কী ইনভেস্ট করতে চায় তার একটা পরিসংখ্যান দেন। তো সেই মেলার উদ্বোধনে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন না। পাটনার গান্ধী ময়দানে যে মেলাটা হয়ে গেল তাতে ছিলেন না তিনি। সেখানে উদ্বোধন করলো কে? যে বিহারের 2 ডেপুটি সিএম যারা, অর্থাৎ উপমুখ্যমন্ত্রী, 2 বিজেপির নেতা, তারা এটা উদ্বোধন করেছিলেন। তারা ছিলেন নীতিশ কুমারের অসুস্থতার ভান করে তিনি শুয়েছিলেন। এবং এই ইনভেস্টার মেলা শেষ হওয়ার পরের দিনেই উনি বললেন যে আমি বেরোচ্ছি। 23শে ডিসেম্বর উনি প্রগতি যাত্রায় বেরোবেন বলে ঘোষণা দিলেন এবং একটা পোস্টার জারি করলেন। পোস্টারে উনি বললেন যখন বিহারের কথা হবে তখন নীতিশ কুমারই শেষ কথা। তার অর্থটা এটাই আর কি, বাদ যা বিহার কা নীতিশই হোগা, নীতিশ সব নেতা হ্যাঁ। এরকম একটা পোস্টার তিনি জারি করলেন সোশ্যাল মিডিয়ায়, স্পষ্ট ইঙ্গিত দিলেন। কিন্তু এই ইঙ্গিত করতে করতে গতকাল হঠাৎ করতে অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষে বিহারের একটা মিটিং ছিল। জন্মশতবর্ষ উদযাপন করছিল বিজেপি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিহারের এক উপমুখ্যমন্ত্রী তিনি বলেই দিলেন, সিনহা সাহেব বলেই দিলেন যে আমাদের স্বপ্ন সেদিনই সাকার হবে, অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন সেদিনই সাকার হবে যেদিন আমরা এককভাবে বিহারে ক্ষমতায় আসতে পারব। এ কথা বলার পর আবারও চাপে পড়ল এবং নীতিশ কুমার ক্ষুব্ধ হলেন। নীতিশ কুমারের দলের
কয়েকজন নেতা বিবৃতি দিলেন যে নীতিশই এখানে শেষ কথা বলবে, এবং একই সঙ্গে দেখা গেল সঙ্গে সঙ্গে এই বিবৃতি দিল আরজেডি, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। তিনি বললেন এই তো নীতিশ কুমার তো রাজ্যের মুখ্যমন্ত্রী নন, রাজ্যকে চালাচ্ছে তো দিল্লি থেকে, এবং সিএমওকে পরিচালনা করে দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা তিনি স্পষ্ট করে জানালেন এবং নীতিশ কুমারের কোনো বদনাম না করে তিনি চুপ করে রইলেন। অন্যদিকে নীতিশ কুমার নীরব হয়ে গেলেন, এবং তারপরে দেখা গেল যে বিজেপির পক্ষ থেকে একাধিক নেতা ঝাঁপিয়ে পড়লেন। কেউ বললেন নীতিশ কুমারকে ভারতরত্ন দিতে হবে, অনেক কাজ করেছেন বিহারের জন্য, কেউ বললেন এইটা দিতে হবে, ওটা দিতে হবে, এবং বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারই থাকবেন। যে যার মতো করে বিবৃতি দিলেন, কিন্তু নীরব থাকলেন নীতিশ কুমার। নীতিশ কুমার কেন নীরব? প্রশ্ন এখানেই। নীতিশ কুমার এত ঘটনা ঘটে যাওয়ার পরেও নীতিশ কুমারের পক্ষ থেকে সেভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি, কোনো কথা বলা হয়নি। নীতিশ কুমারের এই নীরবতা বিজেপিকে ভাবিয়ে তুলেছে। দিল্লির বিজেপির ভবনে দুদিন ধরে বৈঠক চলছে, এনডিএর বৈঠক ডাকা হচ্ছে, এবং সব কিছুই যেন দ্রুত করার চেষ্টা করছে বিজেপি, কারণ কোথায় যেন একটা আতঙ্কের মধ্যে আছে, একটা ভয়ের মধ্যে আছে। শোনা যাচ্ছে যে বিজেপি চেষ্টা করছে জেডিইউকে ভেঙে দিয়ে, অর্থাৎ জনতা দল ইউনাইটেডকে ভেঙে তাদের বিধায়কদের নিয়ে বিজেপি এককভাবে সরকার গঠন করতে, সেটা তারা চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে নীতিশ কুমার তিনি গোপনে চেষ্টা করছেন, নিজে না প্রকাশ্যে আসেননি, কিন্তু গোপনে চেষ্টা করছেন জেডিইউ আরজেডি নেতা তেজস্বী যাদবকে সামনে রেখে তিনি আবার সরকার পরিবর্তন করতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি হবেন, উপমুখ্যমন্ত্রী চেঞ্জ হবে, এরকম একটা প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। এর মাঝে বিজেপি কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে আছে কিন্তু নীতিশ কুমার। অন্যদিকে নীতিশ কুমার যদি এই মুহূর্তে বিহারের গদি ছেড়ে দেন এবং বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে কিন্তু দিল্লিতে প্রধানমন্ত্রীর হওয়ার সমূহ সম্ভাবনা নীতিশ কুমারের আছে। কারণ এই মুহূর্তে দিল্লিতে ইন্ডিয়া জোটের যে ছন্নছাড়া অবস্থা, সেই ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ করতে পারে একমাত্র নীতিশ কুমার। নীতিশ কুমার যদি এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোট এবং তার বিভিন্ন আঞ্চলিক দলগুলির কাছে আবেদন করে তাকে সমর্থন করার জন্য, কংগ্রেস যদি এ ব্যাপারে উদ্যোগ নেয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে নীতিশ কুমারকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। পাল্টুরাম নীতিশ কুমার এখন বিহারের রাজনীতিতে কি করেন সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে শোনা যাচ্ছে বিহারের রাজনীতিতে পট পরিবর্তন খুব দ্রুত হবে। 15ই জানুয়ারির পরেই স্পষ্ট হয়ে যাবে বিহার কার দখলে যাচ্ছে, বিহারে কি বিজেপি থাকবে না থাকবে না। বিশেষ করে আম্বেদকর ইস্যুতে যেভাবে অমিত শাহ আম্বেদকরকে অপমান করেছেন, তারপরে নীতিশ কুমারের পক্ষে বিজেপির সঙ্গে থাকাটা তার রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় হবে, এবং একজন নিঃস্বার্থ রাজনীতিবিদ হিসাবে আম্বেদকরের প্রতি সম্মান প্রদর্শন করার দায় থেকেই তাকে যে বিজেপির সঙ্গ ছাড়তে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তবে কবে তিনি এই বিজেপির সঙ্গ ছাড়বেন সেটাই প্রশ্ন। তবে একথা জোর দিয়েই বলা যেতে পারে 2025-এর বিধানসভা নির্বাচন নীতিশ কুমার লড়বেন বিজেপিকে সঙ্গে নিয়ে নয়, আরজেডিকে সঙ্গে নিয়ে। এটা আপনারা মিলিয়ে নেবেন, কারণ রাজনীতির গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে এটাই স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে যে নীতিশ কুমার বিজেপির সঙ্গে তা থাকতে চাইছেন না। বিজেপির সঙ্গ ত্যাগ করা নীতিশ কুমারের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর নীতিশ কুমারের কাছে যদি বিজেপির সঙ্গ ত্যাগ করেন, ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারটাও বসতেও তার সময়ের অপেক্ষা। কারণ মনে রাখবেন, নীতিশ কুমার যদি ভারতের বিরোধীদের মুখ হয়ে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হন, তাহলে আমার মনে হয় দেশের সব কটা বিরোধী দল তার পাশে দাঁড়াবে, এবং এটাই হচ্ছে মূল কথা।
সেদিকে তাকিয়ে বলা যেতে পারে বিহারের রাজনীতির পট পরিবর্তন খুব দ্রুত হচ্ছে এবং আগামী 15ই জানুয়ারির পরেই, অর্থাৎ আমাদের মকর সংক্রান্তির পরে সব সিদ্ধান্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে। আপনাদের মনে আছে গতবারও নীতিশ কুমার যখন তেজস্বী যাদবের আরজেডির সঙ্গ ছেড়েছিল, তখনও কিন্তু এইভাবে নীরব হয়ে গিয়েছিলেন। হঠাৎই একদিন সঙ্গ ছেড়ে হয়ে গেলেন অন্য বিজেপিকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী। ঘটনার চক্রে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, বিহারের রাজ্যপাল পদে যিনি গেছেন আরিফ মোহাম্মদ খান, তিনি কিন্তু নীতিশ কুমারের সঙ্গে তার সম্পর্ক থাকলেও তিনি নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অর্থাৎ আরিফ মোহাম্মদ খানকে দিয়ে নরেন্দ্র মোদী হয়তো অনেক বড় খেলা খেলতে চাইছে। তার আগেই কি পুরনো খেলোয়াড় হিসাবে নীতিশ কুমার বাজিমাত করবে? সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম।